স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজায় লাখো মানুষের স্লোগানে মুখরিত হয় ঢাকা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালের বৃহৎ প্রতিবাদ সমাবেশে আগত মানুষের হাতে ছিল নানা প্ল্যাকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিল ও সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান আয়োজকরা। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে স্লোগানে মুখরিত করে দুপুর থেকে মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। বিকেল ৩টার দিকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট খুলে দিলে মানুষের স্রোত নামে সমাবেশস্থলে। ফিলিস্তিনে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে আসা মানুষের হাতে নানা প্লেকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানান ধর্ম বর্ণের মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। ইতিহাস সৃষ্টি করে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়ান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শামিল হন শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ। দলমত নির্বিশেষে এক কাতারে এসে ইসরায়েলের গণহত্যা বন্ধে সাহসী উচ্চারণ করেন তারা। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত কর্মসূচির মূল মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সকল নেতৃবৃন্দগণ দৃঢ়ভাবে আহ্বান জানায়, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। অংশগ্রহণকারীরা ইসরায়েলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান। নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেকের বিশেষ মোনাজাতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে সকাল থেকেই একের পর এক মিছিল নিয়ে জড়ো হয় মানুষ। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে ভেসে আসে লাখো বিক্ষুব্ধ মানুষের সম্মিলিত গর্জন। ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল 3:30টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই লোকে লোকারণ্য গোটা ঢাকা নগরী। এখানে আসা প্রায় সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান। ফিলিস্তিনির কোনো একটি মানুষের উপরে গুলি চালানো হয়, আমরা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হলেও আমরা গাজায় গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে না পারি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা ভূমিকা রাখতে না পারি, তাহলে ইহুদিদের নির্মম নির্যাতন, নিপীড়নের শিকার আমাদেরকে হতে হবে। জাতিসংঘ যদি ভূমিকা রাখে ভালো, ওআইসি রাখলে আরও ভালো, না রাখলেও কোনো বেটাই ভূমিকা রাখা লাগবে না। আল্লাহই ব্যবস্থায় এই অভিশপ্ত ইহুদি জাতি বিশ্বের মানচিত্র থেকে হয় আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে দিক, আর নইলে হেদায়েত দান করুক। ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের আহ্বান জানান দেশের সব শ্রেণী পেশার মানুষ। খিলগাঁও থেকে আসছি, আমরা পরিবারের সবাইকে নিয়ে আসছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েলের পণ্য বয়কটের জন্য। দেশে শান্তি ফিরে আসুক, ইসরায়েলের পণ্য বন্ধ হোক। ইসরায়েলের পণ্য বয়কট করে আমরা ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠকে তিনি তার এই অবস্থানের কথা জানান। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়।
জানান বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে। শনিবার পর্যন্ত মোট 8টি দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিফ আগুনে পুড়ে গেছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তদন্ত শেষে তা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার দোসরাই এই কাজ করেছে। অবশ্য বৈশাখ উদযাপনে অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার দুদিন আগে এভাবেই পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির প্রতীক পায়রা মোটিফ। পতিত স্বৈরাচারের প্রতিকৃতি হিসেবে বাঁশের নির্মিত ফ্যাসিবাদের মোটিফটি পুরোটাই পুড়ে ছাই, আর পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে পায়রা। এটা ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আগেও যারা যুক্ত ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখনও দু একজন শিক্ষক হিসেবে থাকতে পারেন, তারাই করেছেন এটার সাথে, সরাসরি তারাই এটার সাথে যুক্ত। আগুনের খবর ছড়িয়ে পড়লে পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপির ফরেনসিক টিমও আসে নমুনা সংগ্রহের জন্য। কত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। তো আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে। আমরা আমাদের যে ইনভেস্টিগেটিং টিম তারা আসতেছে, আমরা ওই যে ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাআল্লাহ। আগুনের ঘটনায় শাহবাগ থানায় মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাপুরুষের মতো গোপনে এসে এই সাবোটেজটা করেছে এবং আপনারাও দেখেছেন যে মোটিফটা আগুন লেগেছে তাতে বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মোটিফটা যাতে র্যালিতে না যায় সেই উদ্দেশ্যেই করা হয়েছে। যারা এর প্রতিবাদ বিরোধিতা করেছেন এবং এটাকে ভণ্ডুল করার চেষ্টা করেছেন তাদের সংশ্লিষ্টতা থাকা অস্বাভাবিক কিছু নয়, তবে এটি নিশ্চিত করে তদন্ত ছাড়া বলা এটা সমীচীন হবে না, বলা সম্ভব না। প্রক্টর জানান 40 ঘন্টার ব্যবধানে মোটিফ দুটি পুনর্নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত দেবেন চারুকলা শিল্পীরা। পাশাপাশি নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের কাজ চলছে। এদিকে সিলেটের সার্কিট হাউসে এক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ ফ্যাসিবাদের অনুসারীরা পুড়িয়েছে। এটা স্পষ্টতই জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজ বলে আমরা মনে করছি। যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার বিভাগ সংস্কারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণ করা জায়গা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে সমাধান করা যায় কিনা সে বিষয়টি এখনও সিদ্ধান্ত হয়নি। সালিশে নিষ্পত্তি হলে আদালতের ওপর চাপ কমবে বলে জানান তিনি। পরে উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন। সভা শেষে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি তুলে দেন। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে, আমরা সব কিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবেলা করেছি। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সাথে এলডিসি গ্র্যাজুয়েশন আরও 3 বছর পেছানোর দাবি তাদের। রাজধানীতে বিটিএমইএ আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ব্যবসায়ীরা। আর সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক। জ্বালানি সংকট, বন্দরে আমলাতান্ত্রিক জটিলতা সহ নানামুখী সমস্যায় ভুগছে দেশের শিল্প খাত। এমন পরিস্থিতিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুদ্ধ দেশের শিল্প খাতে নতুন করে উদ্বেগ ফেলেছে। আমেরিকান কটন ইজ এ গুড কটন, তার ফাইবার লেন্থ ভালো, তার অনেক কিছুই এখানে আমাদের বেনিফিটের জায়গা আছে। কনসার্ন হচ্ছে আদার সেক্টরস, যেটা আমাদের ইকোনমিতে সমস্যা হতে পারে। আমেরিকা আমাদের কাছে আসলে বাংলাদেশের টেরিফ নিয়ে একটা কথা উঠছিল,
non-tariff need to be addressed. FDI তে a lot of bureaucratic যেসব প্রবলেম সেই জিনিসগুলি কিন্তু অ্যাড্রেস করেছে। এছাড়া এলডিসি গ্রাজুয়েশন শিল্প খাতে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের শিল্প খাত আরও বড় ঝুঁকিতে পড়ার আশঙ্কা তাদের। ইন গার্মেন্টস, ইন টেক্সটাইল, ইন আদার এসএমই সেক্টর যারা আছে, যারা হ্যান্ডি, আমাদের ব্র্যান্ড এস্টাবলিশ যদি না করি এলডিসি গ্রাজুয়েশনের পরে আমাদের পক্ষে উইল বি ভেরি ডিফিকাল্ট টু সাস্টেইন অ্যান্ড দ্য কন্টিনিউ আওয়ার বিজনেস। সংকট সমাধানে চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তুলা আমদানির জন্য আলাদা ওয়্যারহাউস চালুর কাজ চলছে বলে জানিয়েছেন বিজিএমইএ প্রশাসক। কটন ওয়্যারহাউস যে বিষয়টা অলরেডি আমেরিকান একটা কোম্পানি, কার্গিল বলে একটা কোম্পানি, তারা অ্যাপ্লাই করেছে এবং এনবিআর এটা নিয়ে দ্রুত কাজ করছে। একটা সামনে ভালো ফলাফল পাওয়া যাবে। দুর্যোগকালীন সময়ে নিজেদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রশাসক। ক্যাশ ইনসেন্টিভ না দিয়ে আরও অন্য অনেক রাস্তা আছে, সেই রাস্তাগুলি অ্যাভেল করা যায়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের প্রতি 96,000 মানুষের জন্য বিচারকের সংখ্যা মাত্র একজন, আর মামলা জটের সংখ্যা 45 লাখের বেশি। উদ্বেগজনক এমন পরিসংখ্যান দিয়ে আইনজীবীরা বলছেন, বিচারকের সংখ্যা না বাড়ালে বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো যাবে না। সংকট উত্তরণে জুডিশিয়ারির পাশাপাশি বিচার বিভাগের জন্য পর্যাপ্ত বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তারা। মিজান আহমেদের প্রতিবেদন। রেকর্ড রুমে বিচার প্রার্থীদের দীর্ঘশ্বাস, এভাবেই ফাইল চাপা হয়ে থাকে বছরের পর বছর। আর ধুলোপড়া ফাইলগুলোতে যেন লুকিয়ে আছে বিচার চাইতে আসা মানুষের ভোগান্তির করুণ কাহিনী। প্রজন্ম থেকে প্রজন্ম মামলার এই অনিশ্চিত গন্তব্যের শেষ কোথায় কেউ জানে না। পরিসংখ্যান বলছে 2024 সালে আদালতে মামলা জট বেড়েছে 2,17,004টি। এর মধ্যে শেষ 6 মাসে বেড়েছে 1,35,641টি। দেশের সব আদালতে বর্তমানে মামলার সংখ্যা 45,16,603টি। মামলা বাড়ার তথ্য অনুযায়ী এ হার গত এক যুগে সর্বোচ্চ। বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা 31,120টি। উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 5,89,651টি। আর অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা 38,95,832টি। তথ্য অনুযায়ী মামলার এই পাহাড় ডিঙাতে উচ্চ আদালতে বর্তমানে 99 জন বিচারপতি রয়েছেন। অন্যদিকে অধস্তন আদালতে কর্মরত বিচারকের সংখ্যা 2,149 জন। এমন বাস্তবতায় মামলা জট নিরসনে দক্ষ বিচারপতি নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মত দেন আইনজীবী। যে পরিমাণ মামলার জট নিম্ন আদালতে উচ্চ আদালতে আছে, আর যে পরিমাণ বিচারক আমাদের আছে, এরা যদি 24 ঘন্টা সপ্তাহে 7 দিনও কাজ করে, তবুও এই মামলার জট শেষ পর্যন্ত কমাতে পারবে না। একজনের ঘাড়ে 96,000 মানুষের বিচারে সকল কমপ্লেন পড়ে। এটি মানবিকভাবে কোনো ব্যক্তি বিশেষের পক্ষে সম্ভব নয়। আইনজীবীদের মতে বিচার বিভাগীয় উন্নয়নের প্রয়োজন উপযুক্ত বরাদ্দ। ভুয়া মামলা করার উপদেশ দিলে লাইসেন্স যায় ব্যারিস্টার সলিসিটারের। আমাদের বার কাউন্সিল এই ধরনের কোনো পদক্ষেপ এই যাবৎ নিয়েছেন কিনা আমি জানি না। অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 47% টোটাল বাজেটে ব্যয় হয়, আইন আদালতের জন্য ব্যয় হয় 0.34%। বিচার বিভাগের গতিশীলতা বাড়াতে জুডিশিয়ারির গুরুত্ব তুলে ধরেন তারা। অ্যানালগ সিস্টেমে আমরা চালাচ্ছি, ডিজিটালে যায়নি। যদি ডিজিটালে যাওয়া হয় 50% কমে যাবে। যদি কোনো পক্ষ অ্যাডজন করে, সে কস্ট দিতে হবে দুই পক্ষকে। কস্ট যদি ইম্পোজ করা হয়, তাহলে মামলার জট কত দ্রুত কমবে। অর্থাৎ আমরা যতই চিৎকার করি, এই ব্যারোমিটারগুলো নির্ধারণ না করে ব্যারোমিটারগুলোর উপর অ্যাড্রেস যদি না করা হয়, তাহলে মামলার জট কমবে না। যার যে লাইনে এক্সপার্টিজ আছে তাকে সেই লাইনে বিচার করার ক্ষমতা দেওয়া উচিত। জুডিশিয়াল মেকানিজমটাকে এস্টাবলিশ করা, যেন ম্যানেজমেন্টটা ঠিক হয়। অতি দ্রুত নিম্ন আদালতের সচিবালয় প্রতিষ্ঠা করে দেওয়া উচিত, বিচার বিভাগীয় সচিবালয় আলাদা করে দেওয়া উচিত, যেন তারা নিজেরাই নিজেদের ম্যান পাওয়ার প্ল্যান করতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের গতিশীলতা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হিসেবে গ্রহণ করা উচিত বলেও মত দেন আইনজীবীরা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 17 ঘন্টা পর ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বন্ধ রয়েছে অন্য ইউনিটটি। এর আগে শুক্রবার রাতে কারিগরি ত্রুটির কারণে গোড্ডায় আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। আদানির এই বিদ্যুৎ কেন্দ্রটিতে 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট আছে। প্রথম ইউনিটটি বন্ধ হয় 8 এপ্রিল, আর শুক্রবার দিবাগত রাতে বন্ধ হয় দ্বিতীয় ইউনিট। এতে বাংলাদেশে শুক্রবার রাত থেকে আদানির বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকে। শনিবার দেশের কেন্দ্রগুলো থেকে উৎপাদন বাড়িয়ে ঘাটতি মেটানোর চেষ্টা করা হয়। সংস্থাটির দাবি, আদানির বিদ্যুৎ কেন্দ্রে কারিগরি ত্রুটি যে কোনো সময় মিটে যাবে, তাই দুশ্চিন্তার কিছু নেই।
বিদেশি কূটনীতিকদের ফাঁদে ফেলে অর্থ আদায় ও প্রতারণার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় মডেল মেঘনা আলমের সহযোগী দেওয়ান সমীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এ আদেশ দেয়। এর আগে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও অস্থিতিশীল করতে অসৎ উপায় অবলম্বন করে বিদেশি কূটনীতিকদের ফাঁদে ফেলে অর্থ আদায়ের চেষ্টা করতেন সমীর। এর অংশ হিসেবে আসামিরা বাংলাদেশে সৌদি আরব অ্যাম্বাসেডরকে টার্গেট করেন। ম্যান পাওয়ারের বিজনেসের নামে গুলশান, বারিধারা সহ বিভিন্ন এলাকায় যেসব রাষ্ট্রদূতদেরকে সে বিভিন্ন রকমের ভাবে ট্রাপে ফেলে। বাংলাদেশের যে রাষ্ট্রদূত তিনি হলেন ইসা বিন ইউসেফ আল দোহাইন, তাকে ট্রাপে ফেলে তার কাছে $5 মিলিয়ন দাবি করে, চাঁদা দাবি করে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি দান বাক্সে এবার পাওয়া গেছে রেকর্ড 9,17,80,687 টাকা। এর মধ্যে আছে বিদেশি মুদ্রা সহ বেশ কিছু অলংকার এবং প্রচুর চিরকুট। সকালে মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। প্রতি 3 মাস অন্তর দান বাক্স খোলার নিয়ম থাকলেও এবার রমজানের কারণে খোলা হয়েছে 4 মাস 13 দিন পর। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার দান বাক্স যেন টাকার খনি। বাক্স খুলতেই শুধু টাকা আর টাকা। শনিবার সকালে মসজিদের 10টি দান বাক্স খুলে বের করা হয় 28 বস্তা টাকা। মসজিদের মেঝেতে বসে টাকা গুনেন 2 শতাধিক মাদ্রাসার ছাত্রসহ প্রায় 50 জন ব্যাংক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর 10 সদস্য। এই জায়গার মধ্যে অনেক মানুষ অনেক মানত নিয়ে বা অনেকে আসে। আমিও আর ফার্স্ট টাইম আর কি দেখতে আসছি। গাজীপুর মৌসক থেকে আসছি, শুনছি যে এই জায়গা একটা মসজিদ আছে পাগলা মসজিদ, যা যা মানুষই করে মানুষই পূরণ হয়। এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐতিহাসিক এই মসজিদে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগলের পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলার মানুষ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আসে, বিভিন্ন দান দক্ষিণা করে। 32 বছর ধরে আমি দেখতেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধনী গরিব এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এসে থাকেন। তারা বিভিন্ন ধরনের দান মানত করে থাকেন। দান বাক্সে পাওয়া টাকা থেকে অসহায় জটিল রোগীদের অনুদান দেয়া হয়। এছাড়া আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ করা হচ্ছে বলেও জানায় মসজিদ কমিটি। সকলে কাজ করছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে। এটা একটা আধুনিক ইসলামিক কমপ্লেক্স হবে, যেটা কাজের অনুমোদন পেলেই আমরা এই জায়গাটি পাগলা মসজিদের অনুকূলে ক্রয় করবো এবং ডিজাইন এবং অন্যান্য কাজগুলো এর আগে 2024 সালে 30শে নভেম্বর মসজিদটির দানবাক্স খুলে 8,21,34,000 টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। ডিবিসি নিউজ ডেস্ক। কেন্দ্রীয় সরকারের করা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভে উত্তাল ভারত। মুর্শিদাবাদে এই আইন বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে 3 জন। আর পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধন আইন কার্যকর হবে না বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে গেল কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। শনিবার মুর্শিদাবাদে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়, ঘটে হতাহতের ঘটনা। এছাড়া আটক করা হয় শতাধিক আন্দোলনকারীকে। এদিকে নিজ রাজ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কেন্দ্রীয় সরকারের এই আইনকে সমর্থন করে না পশ্চিমবঙ্গ। পাশাপাশি রাজ্যটিতে এটি কার্যকর হবে না বলেও জানান তিনি। তবে একই সাথে সহিংসতায় উস্কানিদাতাদের ছাড় না দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে মুম্বাই, শ্রীনগর, জয়পুর সহ কয়েকটি শহরে। সাদ ইসলাম শামস, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফাকে সম্পূর্ণভাবে ঘেরাও করে নিজেদের দখলে নিয়েছে। এর পাশাপাশি মোরা করিডোর নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষিণাঞ্চলীয় শহরটিকে গাজার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।
এদিকে গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আজও বিক্ষোভ চলছে ইয়েমেন, লাহোর, সানা, লিবিয়া সহ আরও অনেক দেশে। চলতি মাসের শুরুতে ইসরায়েল ঘোষণা দিয়েছিল গাজা সীমান্ত থেকে খান ইউনিস শহর পর্যন্ত বিস্তৃত মোরাক করিডোর দখলে নিবে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণ প্রান্ত রাফা শহরকে পুরোপুরি আলাদা করে ফেলেছে। এই পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল রাফাকে একটি সীমান্ত বাফার জোনে রূপান্তরের পরিকল্পনা করছে, যা থাকবে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে। এছাড়া অঞ্চলটি থেকে গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে 18 মার্চ যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় ব্যাপক হারে হামলা চালায় ইসরায়েল। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভকারীরা গাজার ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন জানায়। এছাড়া লাহোর, লিবিয়া সহ বিশ্বের বিভিন্ন শহরে আজও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গাজার জনগণের সাথে যা ঘটছে তা কোনোভাবেই সহ্য করার মতো নয়। এর বিরুদ্ধে আমরা চুপ থাকতে পারি না, মানবিকভাবে নয়, আইনগতভাবে নয়, কিংবা নীতিগতভাবেও নয়। গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। তোমাদের কর্মকাণ্ডের জবাব আমরা আরো তীব্রভাবে দেব। রাস্তায় নেমে এত বিশাল জনসমাগমের মাধ্যমে সরাসরি নিন্দা জানাই। অন্যদিকে 18 মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত গাজায় অন্তত 36টি ইসরায়েলি হামলা হয়েছে। আর গত 24 ঘন্টায় 26টি মৃতদেহ এবং 106 জন আহত ব্যক্তিকে গাজা স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়ানোয় 1 ম্যাচ নিষেধাজ্ঞা ও 4 ডেমেরিট পয়েন্ট পেয়েছেন তাওহিদ হৃদয়। 10,000 ও 30,000 করে দুটি জরিমানা ইবাদত হোসেনের। মোহামেডান ও আবাহনী ম্যাচে আম্পায়ারের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তাওহিদ হৃদয়। আউটের আবেদনে শরফুদ্দৌলা ইবনে সৈকতের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি মোহামেডান অধিনায়ক। জারেশ ম্যাচের পরেও থেকে যায়। ম্যাচ কমিশনার হৃদয় ও শরফুদ্দৌলা দুজনকেই ডেকে নেন। এরপর গণমাধ্যমে আম্পায়ারকে নিয়ে কঠিন মন্তব্য করেন মোহামেডান অধিনায়ক। তারপরে জানা গেল তাওহিদ হৃদয়ের উপরে নেমে এসেছে 1 ম্যাচে নিষেধাজ্ঞা ও 4 ডেমেরিট পয়েন্ট। আলাদা ঘটনায় 2টি জরিমানা গুনতে হচ্ছে পেসার ইবাদত হোসেনকে। 10,000 ও 30,000 করে জরিমানা গুনবেন তিনি। কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেও পারফর্ম করতে পারেননি মুস্তাফা জাহিদ। কনসার্ট শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ করে নিরাপত্তার কারণ দেখিয়ে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। কয়েকবার তারিখ পরিবর্তনের পর বাতিল করা হয় এই পাকিস্তানি সঙ্গীত শিল্পীর কনসার্ট। এতে হতাশা প্রকাশ করেছেন মুস্তাফা জাহিদ। যারা টিকিট কিনে কনসার্ট দেখতে গিয়েছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে কোনো ঘোষণা হয়নি। মেলোডি আনলিশড শিরোনামের কনসার্টে মুস্তাফা জাহিদের সঙ্গে আরও পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের সঙ্গীত শিল্পী AK রাহুল, ব্যান্ড লেভেল 5 ও এনকোর। কোনো যোগাযোগ না করে কনসার্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন বাংলাদেশের শিল্পীরা। তারা অভিযোগ করেন এই ধরনের ঘটনা শিল্পী ও দর্শকদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়। চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে এবার থাকছে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে এই আয়োজনে অংশ নিতে দর্শকদের নিবন্ধন করতে হবে। শিল্পকলা একাডেমি জানায়, কাল এই অনুষ্ঠানে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোন ফ্রি। পাশাপাশি অংশ নেবে মারমা সম্প্রদায়ের চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ইমাং, চাকমা সম্প্রদায়ের ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ইউনিটি এবং গারো সম্প্রদায়ের F মাইনর ব্যান্ড দল। অনুষ্ঠানে আরও থাকবেন 50 জন ঢাকঢোল বাদক ও 50 জন লাঠি খেলা প্রদর্শনকারী। দর্শকরা বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভেন্যুতে প্রবেশ করতে পারবেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।